ইরফান গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে। সিটে মাথা এলিয়ে ডান হাতের কনুই জানলার উপর রেখে মুষ্টিবদ্ধ হাত কপালে ঠেকিয়ে চোখ বুজে রাখে। কিছুক্ষণ পর চোখ খুলে সামনে আয়নায় চোখ পড়লে মায়েরা লালিত টান গাল ভেসে ওঠে দর্পণে। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। মায়েরা ইনার কাঁধের উপর মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। ইনা বাম পাশে বসায় মায়েরা তার মাথার বাম পাশ ইনার ডান কাঁধে ঠেকিয়ে রেখেছে, যার ফলে গাড়ির হলদেটে আলোয় মায়েরা লালিত ফোলা ডান গাল স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে, কিছুটা রক্তের ছিটে ফোটা ফোলা গাল জুড়ে। ইরফান কিছুক্ষণ আয়নায় ফুটে ওঠা মলিন মুখের মায়েরার পানে চেয়ে থাকল। এরপর চোখ সরিয়ে নেয়। ডান হাতে গাড়ির স্টিয়ারিং একটা থাপ্পড় মারে। মায়েরা ঘুমের মাঝেই কেঁপে ওঠে, তবে চোখ মেলে তাকায় না। ঘুমিয়েছে বোধহয়। সে সময় শুদ্ধ গাড়িতে ইরফানের পাশে উঠে বসে। ভ্রু কুঁচকে বলে, আবার কি হলো তোর? ইনা আর চোখে তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। পিছন দিকে নিয়ে হঠাৎ করে স্পিড বাড়ালে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। একটু চোখ লেগেছিল। এত জোরে ধাক্কা পেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গাড়ির স্পিড বাড়ায়। মায়েরা চোখ বড় বড় তাকিয়ে বলে, এত জোরে চলছে কেন গাড়ি? আপনি আমায় মারার জন্য এমন করছেন? খারাপ লোক। শুদ্ধ পিছন ফিরে ইশারায় বলে, মেরি মা, চুপ চুপ। মায়েরা তো শুদ্ধর দিকে তাকালোই না। রেগে মেগে বলে, আস্তে চালান বলছি, একটু ঘুমিয়েও শান্তি দেয় না। ইনার দিকে তাকিয়ে বলে, আসলেই ভালোর ছিটেফোঁটা নেই তোমার ভাইটার মাঝে। ইরফান রেগে গাড়ির স্পিড আরও বাড়ায়। মায়েরা কটমট দৃষ্টিতে ইরফানের মাথার পিছনে তাকিয়ে থাকে। দুহাত আড়াআড়িভাবে গুঁজে বিড়বিড় করে, অসহ্য লোক একটা। ইনা আর শুদ্ধ অসহায় চোখে একবার মায়ের দিকে তাকায়, একবার ইরফানের দিকে। তাদের মন বলছে, এরা এমন কেন? মায়েরার মাথায় কিছু একটা আসে। ইনার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আচ্ছা আপু, বাবা যদি আমাদের বাইরে আসার কথা জানতে পারে তাহলে কি করবে? ইনা মায়েরার দিকে তাকিয়ে বলে, অনেক বকবে। মায়েরা ভীত কণ্ঠে বলে, বাবা তো আমাকে নিজের মেয়ে বলেছিল। এখন একটা ভুল করে ফেলেছি, তাহলে যদি বাবা আমায় এই ভুলের জন্য আর নিজের মেয়ে না ভাবে? কথাগুলো বলে মন মরা হয়ে যায়। কিছুক্ষণের মাঝে ইরফান গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়েরা দ্রুত গাড়ি থেকে নেমে ইরফানের পিছনে দাঁড়িয়ে বলে, বাবাকে একদম বলবেন না আমি আর আপু বাইরে গিয়েছিলাম। ইরফান ভ্রু কুঁচকে পিছন ফিরে তাকায়। মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে, কথা বলছেন না কেন? একদম বলবেন না বাবাকে। ইরফান নীরব চোখে মায়ের দিকে চেয়ে আছে। মায়েরা বিরক্ত হয়ে দুপা এগিয়ে এসে বলে, আবার মারার প্ল্যান করছেন? আমি একদম মার খেতে ভয় পাই না। আপনি বাবাকে বলবেন না আমি বাইরে গিয়েছি। আমি না বলে গিয়ে অপরাধ করেছি। আপনি গাল ফেটে দিয়েছেন, শোধবোধ। ইরফান চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। এই গর্ধব জানেই না সে কেন মার খেয়েছে। মায়েরা কোমরে হাত দিয়ে বলে, বাবাকে বলে দেওয়ার প্ল্যান করছেন তাই না? আপনি আসলেই একটা। বলার আগে ইরফান শক্ত হাতে মায়েরার গাল চেপে ধরে। মায়েরা ব্যথা পায়। ইরফান সেকেন্ড কয়েকের মাঝেই মায়েরার গাল ছেড়ে বারবার শ্বাস নেয়। এর সাথে থাকলে এর গায়ে মারের দাগ ছাড়া কিছুই পাওয়া যাবে না। পিছন থেকে তারেক নেওয়াজ বলে ওঠে, কি হয়েছে? কে কথা বলে ইরফান? শ্বশুরের গলা পেয়ে মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত ইরফানের গা ঘেঁষে ইরফানের পিছে গিয়ে ইরফানের পিঠের দিকের শার্ট দুহাতে খামচে ধরে পিছনে মুখ লুকায়। তার মনে ভয়, তার শ্বশুরের মতে রাতে বাইরে যাওয়া ভুল। সে তো এই ভুল করেছে, তাও আবার ইনাকে নিয়ে। এখন তার এই বাবাটাও যদি তাকে আর মেয়ে না মানে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সামনে পা বাড়ালে মায়েরা ইরফানের শার্ট টেনে ধরে। ইরফানের পা থেমে যায়। ছেলেটা বিরক্তির নিঃশ্বাস ফেলায়। ওপাশ থেকে শুদ্ধ আর ইনায়া গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে। শুদ্ধ ইরফানের পিছনে মায়েরাকে এভাবে দেখে অবাক হয়। ইরফান পিছনে হাত নিয়ে শক্ত হাতে ঝাড়া দিয়ে মায়েরার হাত ছাড়িয়ে নেয় নিজের শার্ট থেকে। এরপর উল্টো ঘুরে মায়েরার দিকে তাকায় গম্ভীর মুখাবয়বে। মায়েরা দুপা পিছিয়ে যায়। বিড়ালের থেকে বাঁচতে বাঘের কাছে আশ্রয় চেয়েছে। কত বড় ভুল করেছে বুঝতেই দ্রুত মায়েরা তার দুহাত তুলে দুগালে রাখে। কাঁদো কাঁদো মুখ করে বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমি ব্যথা পাই, গালটা এখনো জ্বলছে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার মুখের দিকে চেয়ে রইল, কিছুই বলল না। এরপর মায়েরার পাশ কাটিয়ে চলে যায়। মায়েরা বোকা চোখে সামনে তাকালে তার শ্বশুরকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। তারেক নেওয়াজ এগিয়ে এসে মায়েরাকে দেখে বলে, আম্মু, তুমি এখানে? কোথায় গিয়েছিলে? মায়েরা আমতা আমতা করে বলে, ওই গিয়েছিলাম। এর মাঝেই তারেক নেওয়াজের চোখ যায় মায়েরার গালের দিকে। সন্ধ্যার পর সে মায়েরাকে দেখেছিল। মেয়েটার গাল এমন ছিল না। এটুকু সময়ের মাঝে গাল ফিরে রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে কিভাবে ভেবে পায় না। তাই প্রশ্ন করে,
তোমার গালের এই অবস্থা কী করে হলো আম্মু? তারেক নেওয়াজের কথা শুনে ইরফানের পা থেমে যায়। মায়েরা বলতে চায়, আপনার ছেলে লোহার হাত দিয়ে আমার এত কোমল ত্বকে আঘাত করেছে, কিন্তু মনের কথা মনেই রাখল। এমনিতেই তাকে নিয়ে কত অশান্তি হয়েছে, এটা বললে নিশ্চয়ই আরও অশান্তি হবে, বাবা ছেলের মাঝে আরও রাগারাগি হবে। এইসব ভেবে আর বলল না, কিন্তু কি বলবে ভেবে হঠাৎই মাথায় বুদ্ধি আসে। অতপর মৃদু হেসে বলে, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম বাবা, তাই আর কি, ঠিক হয়ে যাবে, কিছু হয়নি। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকাল। তাকে এ নিয়ে আর ভাবতে হয় না। ইরফান এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, আমি মেরেছি। পিছন থেকে ইরফানের কথা শুনেই মায়েরা পিছন ফিরে চোখ বড় বড় করে তাকায়। ইরফান রাগান্বিত চোখে মায়ের দিকে চেয়ে বলে, ইডিয়েট, লায়ার হতে শিখেছে বাচ্চা কালেই। তারেক নেওয়াজ রেগে বলে, তুমি আবার ওকে মেরেছ? ইরফান যেতে যেতে শক্ত কণ্ঠে বলে, বাঁদরামি করেছে, শাস্তি পেয়েছে, দ্যাটস ইট। তারেক নেওয়াজ রেগে বলে, তুমি সত্যিই একটা অমানুষ হয়েছ, এই মেয়েটাকে মারতে তোমার একটু মায়া হয় না? ইরফান রাগে তাদের মেন গেটে একটা লাথি মেরে বাড়ির ভেতরে চলে যায়। তারেক নেওয়াজ অবাক হয়ে দেখলেন ইরফানকে। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললেন। এসব আর নতুন কি? তার কেন যেন বারবার মনে হচ্ছে বিয়েটা দিয়ে তিনি সত্যিই খুব বড় ভুল করেছেন। মায়েরার দিকে তাকালে দেখল মায়েরা তার দিকেই তাকিয়ে আছে অসহায় চোখে। মায়েরা হঠাৎই হেসে বলে, বাবা, আপনি রাগ করবেন না, আমার ব্যথা তো অর্ধেক সেরে গিয়েছে, কিছুক্ষণ পর পুরোটাই সেরে যাবে। তারেক নেওয়াজকে চুপ থাকতে দেখে মায়েরা আবারও বলে, বাবা, আমি একটা কথা বলতে চাই। তারেক নেওয়াজ মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, হ্যাঁ মু, বলো। কথাটা বলে পাশ ফিরে ইনা আর শুদ্ধকে দেখে ভ্রু কুঁচকাল। আবার মায়ের দিকে তাকালো। এরা সবাই গিয়েছিল কোথায়? ইনার দিকে তাকিয়ে বলল, তোমরা কোথায় গিয়েছিলে? মায়েরা ভাবে এক্ষুনি ইনা আপুকে বকলো বলে দ্রুত বলে ওঠে, আমি নিয়ে গিয়েছিলাম বাবা। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলে, কোথায়? মায়েরা হেসে বলে, আচ্ছা, আগে আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিন। ধরুন আপনার এক মেয়ে প্রথমবার বড় একটা ভুল করেছে, এরপর আপনার কাছে ক্ষমা চাইছে, আর সে ভুল দ্বিতীয়বার করবে না, আপনি কি তাকে ক্ষমা করবেন নাকি শাস্তি দেবেন? তারেক নেওয়াজ কোঁচকানো ভ্রু শিথিল করে বলে, তা কি ভুল করেছ আম্মু? মায়েরা হি হি করে হেসে বলে, বাবা, আমার ফুচকা অনেক পছন্দের, তাই এক্সাইটমেন্টে একা একাই চলে গিয়েছিলাম। মাথা নিচু করে অনুতাপের স্বরে বলে, সরি। তারেক নেওয়াজ মায়েরার মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলে, ফার্স্ট টাইম, তাই ক্ষমা করলাম, সেকেন্ড টাইম কঠিন পানিশমেন্ট হবে কিন্তু। মায়েরা মন খারাপ করে বলল, আপনার মেয়ে হওয়া থেকে কাটাকুটি হব না তো? তারেক নেওয়াজ অদ্ভুত চোখে তাকালো মায়েরার দিকে। মেয়েটার মুখে কত মায়া। বাবা মারা গিয়েছে, সেই হিসেবে মেয়েটা এতিম, বাবার আদর পায় না, মায়ের আদরও সেভাবে পায় না। এজন্যই তিনি তার বন্ধুর মেয়েটাকে তার কাছে নিয়ে আসলো। কিন্তু তার ছেলে যে মেয়েটার সাথে অমানবিক আচরণ করছে, এতে তিনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন। তার বন্ধুকে দেওয়া কথাটা যে তিনি রাখতে পারছেন না, ভালো রাখতে পারছেন না মেয়েটাকে। মায়েরা হেসে বলল, আপনি খুবই ভালো বাবা, আপনি আমায় আপনার মেয়ের থেকে কাটবেন না আমি জানি, আমি মানুষ চিনতে একদম ভুল করি না, ঠিক বললাম তো? তারেক নেওয়াজ মায়েরার কথায় হেসে ফেলল। ইনা এগিয়ে আসলে তারেক নেওয়াজ তার দুই মেয়ের হাত আগলে নিয়ে বাড়ির ভিতরে যান। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ইরফানের গাড়ি পার্ক করে ভেতরে যায়। মায়েরা সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ে নেয়। আজ ইনা তার সাথে আছে। নামাজ শেষে জানলার দিকে নজর দিলে দেখল ভোরের আলো ফুটতে শুরু করছে। মায়েরা ইনাকে ডাকতে লাগলো। নামাজের আগেও অনেকবার ডেকেছে, ওঠাতেই পারেনি, এখনও ডাকছে, মেয়েটা উল্টে পাল্টে শুধু ঘুমিয়ে যাচ্ছে। মায়েরা মিটিমিটি হেসে দুষ্টু বুদ্ধি আঁটল। তার ব্যাগে একটা রাবারের সাপ আছে, এটা দিয়ে তার ছোট ভাইকে ভয় দেখাতো মাঝে মাঝে। এগিয়ে গিয়ে ব্যাগ থেকে বের করে আনে। এরপর ইনার গলার সাথে সাপটা রেখে দেয়। মুখ চেপে ফিসফিস করে একটু হেসে নেয়। এরপর ইনার দিকে ঝুঁকে বলে, আপু, আপু উঠো, সাপ, তোমার গায়ে সাপ। ইনা আবারও এপাশ ফিরে ওপাশ হয়। ঘুম হালকা হয়, মায়েরা সাপ সাপ কথাটা কানে পৌঁছায়। পিটপিট করে চোখ খুলে সামনে তাকায়। ঝাপসা দেখে আবারও চোখ বুজতে চোখ নামালে তার হাতের উপর সাপের মতো কিছু একটা দেখেই লাফ দিয়ে উঠে সাপটা ছুঁড়ে ফেলে সর্বশক্তি দিয়ে চিৎকার দেয়, সাপ বলে। মায়েরা নিজেও ভয় পেয়ে ইনার সাথে চিৎকার দেয়। মূলত ইনার এক্সপ্রেশন দেখে মায়েরার মনে হচ্ছে সত্যি সত্যি সাপ বেরিয়েছে। মায়েরা দৌড়ে গিয়ে রাবারের সাপ কুড়িয়ে ইনার সামনে ধরে বলতে চায় এটা রাবারের। ইনা তার সামনে আবারও সাপ থেকে প্রায় কেঁদে দিয়ে আম্মু বলে ডেকে ওঠে। ওদিকে তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ঘরের দরজা ধাক্কাচ্ছে। মায়েরা ঢোক গিলে নেয়। এখন কি হবে?
তীব্র ধাক্কানোর আওয়াজে মায়েরা গিয়ে দরজা খুলে দেয়। তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ভিতরে গিয়ে ইনায়াকে ভীত হয়ে চোখে পানি দেখে বাবা মা দুজনেই চিন্তিত হয়ে যান। রুমা নেওয়াজ রুমা নেওয়াজ ইনার পাশে বসে মেয়েকে আগলে নিয়ে মায়েরার দিকে চেয়ে বলে, এই মেয়ে, কি করেছো আমার মেয়ের সাথে? মায়েরা আমতা আমতা করে হাতের সাপটা বের করে বলে, আসলে আমি খেলনা সাপ বের করেছিলাম, এটা দেখে আবু ভয় পেয়েছে। রুমা নেওয়াজ ইনাকে জড়িয়ে ধরে রেগে বলল, কালকে মার খেয়েও হয়নি তাই না? বেয়াদব মেয়ে, ঘুমের ঘোরে এভাবে দেখে কত মানুষের হার্ট অ্যাটাক হয় জানো? মায়েরা মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল, সরি, আমি বুঝতে পারিনি। ইনা তার মাকে জড়িয়ে ধরেছে। হঠাৎ এভাবে দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। এখনও শরীর মৃদু কাঁপছে। রুমা নেওয়াজ নামাজ পড়ে দোয়া পড়ছিলেন। তখনই মেয়ের এমন চিৎকার শুনে ছুটে এসেছে। এদিকে তারেক নেওয়াজ মসজিদ থেকে ফিরছিলেন নামাজ শেষে। তখন মেয়ের এমন চিৎকার শুনতে পায়। ইনার মা ইনার গায়ে হাত বুলিয়ে আদুরে সুরে বলে, ভয় পেও না, ভয় পেও না আম্মু, ওটা কিছু না, খেলনা জিনিস ওটা। ইনা কিছু বলল না, মাকে জড়িয়ে ধরে রাখল। রুমা নেওয়াজ মেয়েকে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালেন। মায়েরা এগিয়ে এসে হাতের সাপ এগিয়ে দিয়ে বলে, আপু দেখো, এটা খেলনা, ভয় পেও না। ইনায় আবারও হঠাৎ দেখে ঝাঁকি দিয়ে ওঠে। রুমা নেওয়াজ ধমকে ওঠে মায়েরাকে। মায়েরা মলিন মুখে একবার রুমা নেওয়াজের দিকে তাকায়, এরপর আবারও ইনার দিকে তাকিয়ে বলে, আপু আমি সরি, আসলে নামাজের সময় চলে যাচ্ছিল, তাই তোমাকে ওঠাতে চাইছিলাম, তাই এভাবে ডেকেছি। সরি আপু, আর কখনো এমন করব না। ইনায়া হ্যাঁ না কিছুই বলল না। রুমা নেওয়াজ ইনায়াকে নিয়ে বেরিয়ে যায়। মায়েরার চোখে জল টলমল করে ওঠে। তারেক নেওয়াজ এগিয়ে এসে মায়েরার মাথায় হাত দিয়ে বলে, আর কখনো এমন করো না, এভাবে অনেক বড় ক্ষতি হতে পারে, বুঝেছ? মায়েরা নিজেকে সামলে ফট করে মাথা তুলে হেসে বলে, জি বাবা। হাতের রাবারের সাপ দেখিয়ে বলে, এটা আজকেই ফেলে দিব, হবে না? তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলল, আচ্ছা। এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। মায়ের ভীষণ খারাপ লাগলো। সবাই কি তার উপর অনেক রেগে গিয়েছে? ইনা আপুও কথা বলল না, বাবাও হাসল না। এগিয়ে গিয়ে ঘরের দরজা ফিরিয়ে দিল। রুমা নেওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরেছিল, সেই দৃশ্য চোখের সামনে ভাসল। এমন দৃশ্য তার মার সাথে কত বছর আগে ফুটেছিল কে জানে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, কিন্তু এটাকে সে বেশিক্ষণ লালন করে না। দ্রুত দুহাতে দু চোখ মুছে নিজে নিজেই হেসে ফেলে। রাবারের চাপ নিয়ে ব্যালকনিতে দৌড়ে যায়। ভোরের এই আবহাওয়া মায়েরার ভীষণ ভালো লাগে। ইনা স্বাভাবিক হলে নামাজ পড়ে মায়েরার ঘরে আসে। মায়েরা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ইনা পিছন থেকে ভাউ বলে ওঠে। মায়েরা লাফ দিয়ে ওঠে। বুকে থুতু দিয়ে পিছন ফিরে ইনাকে দেখে দ্রুত ইনাকে জড়িয়ে ধরে বলে, আপু আমি সরি, প্লিজ প্লিজ, আমি আর এমন করব না। ইনা হেসে মায়েরার পিঠে হাত বুলিয়ে বলল, পাগলি মায়েরা। মায়েরা মুখ ফুলিয়ে বলে, আমি পাগলি না। ফিসফিস করে বলে, তোমার ভাই পাগল। পিছন থেকে রুমা নেওয়াজ হাতে এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলেন, কে পাগল? মায়েরা রুমা নেওয়াজকে দেখে ভীত চোখে তাকায়। আমতা আমতা করে হে হে করে হেসে বলে, ওই আমি। ইনার মা ইনার হাতে চায়ের কাপ দিয়ে বলে, তোমার গুণধর ভাবিকে এটা খেয়ে আমাকে উদ্ধার করতে বলো, আর এসব বেয়াদবি ছাড়তে বলো। মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আমি বেয়াদবি করি না তো আন্টি, আমি খুব ভালো, আপনি আমার সাথে একদিন কাটিয়ে দেখুন। রুমা নেওয়াজ ধমকে বলেন, একজন বাবা আর একজন আন্টি? মায়েরা অবাক হয়ে রুমা নেওয়াজের তাকিয়ে বলে, তাহলে আপনাকে কি বলবো? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে ইনার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা ইনার দিকে তাকালে ইনা হেসে বলে, তোমাকে আম্মু বলে ডাকার ইঙ্গিত দিয়েছে আম্মু। মায়েরা চোখ বড় বড় করে ইনার হাত ধরে ঘুরতে নিলে ইনার হাত থেকে গরম চায়ের কিছুটা মায়েরার পায়ের উপর এসে পড়ে। মায়েরা উফ শব্দ করে ওঠে। ইনা দ্রুত চায়ের কাপ রেখে বলল, হায় হায়, কোথায় লাগলো? মায়েরা মেঝেতে বসে হাত দিয়ে পায়ের উপর থেকে একবার হাত বুলিয়ে হেসে বলে, ওই একটু, কিছুই হয়নি, তুমি চা খাও। ইনা হেসে বলে, এই চা তো আম্মু তোমাকে দিয়ে গেল, আমি চা খাবো না, আমি এখন ঘুমাবো। তুমি যে সকালে ঘুমাও না, তাই আম্মু বাবার সাথে তোমার জন্যও চা করেছে। মায়েরা অবাক হয়ে তাকালো ইনার দিকে। মুখ ফসকে বলে ফেলে, তার মানে তোমার আম্মু, আমার শাশুড়ি, উপরে উপরে দাজ্জাল শাশুড়ি, ভেতরে ভেতরে ভালো শাশুড়ি, তাই না? ইনা মায়েরার কথায় হেসে ফেলল। বর্ষা থেকে দাঁড়িয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে বলল, আমি ঘুমাচ্ছি মায়েরা, আমার সকালে ওঠার অভ্যেস নেই, বাই। মায়েরা হেসে বলে,
আচ্ছা আপু, ঘুমাও, আর ডিস্টার্ব করবো না, পাক্কা। এরপর চায়ের কাপ নিয়ে ফটাফট চা সাবার করল। বিড়বিড় করল, শাশুড়ি মায়ের মুখ থেকে নিম ঝরলেও হাত থেকে তো বহুত মধু ঝরে। পা জ্বলছে হালকা। দ্রুত ওয়াশরুমে গিয়ে ট্যাপের নিচে পা দিয়ে রাখলো কিছুক্ষণ। জ্বলুনি কিছুটা কমেছে। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে ইনাকে দেখলো সে ঘুমে। মায়েরা ইনাকে আর ডিস্টার্ব করলো না। ঘরের দরজা চেপে ঘর থেকে বেরিয়ে যায়। এদিক ওদিক তাকালো, পুরো বাড়ি নিস্তব্ধ। সবাই হয়তো আবারও ঘুমিয়েছে। মায়েরা এদিক ওদিক হাঁটলো। এরপর ধীরে ধীরে মেইন গেট খুলে বাইরে যায়। বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা রাস্তার মতো। তবে এই জায়গা ইরফানদের একদম মেইন গেটের ভেতরে। ডান পাশে বেশ বড়সড় বাগান, বাম পাশে অনেক গাছপালা লাগানো। মায়েরা আশেপাশে তাকালো, কেউ কোথাও নেই। মেয়েটা খালি পায়েই দৌড় লাগায় বাগানের ভেতর। অনেকটা জায়গা জুড়ে ফাঁকা। মায়েরা খালি পায়ে মাটির উপর হেঁটে ঘুরে ঘুরে দেখল। হঠাৎ তার মাথায় আসে দড়ি খেলার কথা। গ্রামে প্রচুর খেলেছে, এখন খেলার ভীষণ ইচ্ছে জাগলো। কিন্তু খেলার দড়ি এখানে নেই, তার বাড়িতে রেখে এসেছে। কিছু একটা ভেবে বাড়ির ভেতর দৌড় লাগায়। ছাদের উদ্দেশ্যে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ছাদে পৌঁছে হাঁটুতে ভর করে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। নিজেকে শান্ত করে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজল। এরপর এগিয়ে গিয়ে কাপড় মেলার একটা মোটা দড়ি বেশ কসরত করে খুলে ফেলে। তারের মতো মোটা দড়ি, এটা দিয়ে খেলতে অসুবিধা হবে না। নিজের ইচ্ছে পূরণ করতে পারবে ভেবে মুখে হাসি ফুটল। এরপর আবারও দৌড় লাগায় বাগানের উদ্দেশ্যে। মায়েরা বাগানে এসে আশপাশে একবার তাকালো। না, কেউ নেই। গায়ের ওড়না খুলে পাশেই ঘাসের উপর গুটিসুটি করে রাখল। কোমরের নিচ পর্যন্ত চুলগুলো শক্ত করে খোঁফা করে নিল। এরপর দু হাতে দড়ি পেঁচিয়ে লাফিয়ে লাফিয়ে খেলা শুরু করে, আর খিলখিলিয়ে হাসে। বাগানের ডান পাশের দোতলায় ইরফানের ঘর, সাথে ব্যালকনি। ইরফান হাতে ব্ল্যাক কফি নিয়ে এসে দাঁড়ায় ব্যালকনিতে। গায়ে ব্ল্যাক টি শার্ট চড়ানো, পরনে ব্ল্যাক প্যান্ট। ডান হাতে কফির মগ নিয়ে তাতে চুমুক দেয়। বাম হাত পকেটে রেখে তীক্ষ্ণ চোখে তাকায় তার ব্যালকনি বরাবর নিচে। মায়েরা লাফিয়ে লাফিয়ে খেলার মাঝে খোঁপা খুলে গিয়েছে, কোমরের নিচ পর্যন্ত কালো কিচকিচ ঘন চুলগুলো ছড়িয়ে। মেয়েটা তবুও খেলছে লাফিয়ে লাফিয়ে। বারবার লাফানোর ফলে চুলগুলো এলোমেলো হয়ে দুলতে থাকে। সকালের স্নিগ্ধ মৃদু হাওয়া নিজের গায়ে মাখাতে ব্যস্ত মায়েরা, সাথে ব্যস্ত খেলতে। ইরফান গম্ভীর মুখবয়বে মায়েরার পিঠ ছড়িয়ে যাওয়া কেশের পানে চেয়ে কফির মগে চুমুক দিতে ব্যস্ত। তার হাবভাব কিছুই বোঝা যায় না। মায়েরা হাঁপিয়ে গিয়ে খেলা থামিয়ে দাঁড়িয়ে যায়। ঘেমে গিয়েছে, হাতের দড়ি ফেলে উল্টো ঘুরে দাঁড়ায়। ইরফান মায়েরার দিকে চেয়েছিল। মায়েরার শরীরে ওড়না না থাকায় ইরফান দ্রুত চোখ সরিয়ে বিড়বিড় করে, স্টুপিড বাঁদর। এরপর তার ঘরে চলে যায়। মায়েরা হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে জিরিয়ে নেয়। চুলগুলো আবারও হাত খোপা করে নেয়। মাটি থেকে ওড়না তুলে গায়ে জড়িয়ে বাসার ভেতর যায়। পায়ে মাটি, তাই পা গুটিয়ে গুটিয়ে এসেছে যেন মেঝে অপরিষ্কার না হয়। এরপর তার ঘরে কিছুক্ষণ বসে একবার ভাবলো ইনাকে ডাকবে, আবার ভাবলো থাক, মেয়েটাকে ভয় পাইয়ে ঘুম ভাঙিয়েছিল, এখন ঘুমাক। বিকালে না হয় এই খেলা দেখিয়ে দেবে ইনাকে। এরপর টেবিলের উপর থাকা জগ থেকে 2 গ্লাস পানি খেয়ে আবারও ঘর থেকে বেরিয়ে বাগানে যায়। আগের মতোই কাউকে না দেখে গায়ের ওড়না পাশে রেখে দড়ি খেলতে লেগে যায়। মায়েরা যখন ঘরে গিয়ে বসেছিল তখন ইরফান নিচে নেমে আসে। বাগানে বিভিন্ন গাছ আছে, ফুল ফল আরও বিভিন্ন ধরনের। ইরফান প্রায়ই গাছ ছেড়ে দেয়, আজও সেই জন্যই এসেছিল। কাজ শেষে হাতের কাছে রেখে এগিয়ে আসলে দেখতে পায় তার সামনেই মায়েরা আবারও দড়ি খেলছে। ইরফান গম্ভীর মুখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর মায়েরার পাশ দিয়ে চলে যেতে নিলে মায়েরা হঠাৎই খেলা থামিয়ে উল্টো ঘুরলে ইরফানের বুকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায় পিছন দিকে। সাথে সাথে ছোটোখাটো একটা চিৎকার দেয়। ইরফান ভ্রু কুঁচকে মায়ের দিকে চেয়ে আছে। মায়েরার হাতে কোমরে পায়ে কোথাও ব্যথা পাওয়ার বাদ নেই বোধহয়। মায়েরা চোখ মুখ কুঁচকে সামনে তাকালে দেখল উন্মুক্ত ফর্সা লোমযুক্ত দুটো পা, প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত কুটানো। মায়েরা অদ্ভুতভাবে তাকায় পা দুটোর দিকে, কিন্তু কিছু মনে পড়তেই ফট করে মাথা তুলে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়ের দিকে চেয়ে আছে। মায়েরা চোখ বড় বড় করে সামনে পড়ে থাকা ওড়নার দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়, দ্রুত হাঁটু ভাঁজ করে নেয়। ইরফানের দিকে তাকালে দেখল ইরফান এখনও তার দিকে চেয়ে আছে। সাথে সাথে চোখ নামিয়ে নেয়। মেয়েটা লজ্জা পেয়েছে বেশ। মুখে খই ফোটা মায়েরা কেমন যেন কথা খুঁজে পায় না। তার ওড়নার দিকে তাকালে দেখল ইরফানের পায়ের কাছেই পড়ে আছে। মায়েরা আবারও চোখ তুলে আমতা আমতা করে বলে, আমার ওড়নাটা একটু দিবেন? ইরফান হ্যাঁ না কিছুই বলে না। মায়েরা ভেবে পায় না সে কি করবে। ইরফান মায়রার দিকে চেয়েই ডান পায়ের সাহায্যে মায়রার ওড়না তুলে দুহাতে গুটিসুটি করে মায়রার মুখের ওপর ছুঁড়ে মারে। মায়েরা হাত দিয়ে মুখের ওপর থেকে ওড়না সরিয়ে রেখে বলে, ভালো করে দিতে পারেন না? ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়, চোখ নামিয়ে বিড়বিড় করে, মানুষটাই তো ভালো না, কাজ ভালো হবে কি করে? বলতে বলতে ওড়না নিয়ে মাথাসহ নিজেকে ঢেকে নিল। ইরফান পাশ কাটিয়ে যেতে নেয়।
মায়েরা তখনই বসা থেকে কোনো রকমে উঠে দাঁড়ালে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের বুকে ঢলে পড়ে। পড়ে যাওয়ার ভয়ে দুহাতে ইরফানের বুকের কাছে শার্ট শক্ত করে আঁকড়ে ধরে। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে ইরফানের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে পড়িনি। আমার পায়ে কি যেন হয়েছে, দাঁড়াতে পারছি না। ইরফান মায়েরার কথা কানে নিল না। ডান হাতে মায়েরাকে ধাক্কা দিল। মায়েরা ঠাস করে আবারও পড়ে যায়। পড়ে গিয়ে ও মা গো বলে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে একবার মায়েরার দিকে চেয়ে পাশ কাটিয়ে যেতে নিলে তার পাশ দিয়ে জাহিদ মায়েরার দিকে এগিয়ে গিয়ে বলে, আরে মায়েরা, কি হয়েছে তোমার? মায়েরা পিটপিট করে চোখ তুলে তাকায়। কোমর আর পায়ে বেশি ব্যথা পেয়েছে। ডান পা তো মাটিতে রাখতেই পারছে না। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, ভাইয়া, আমার পা ভেঙে গিয়েছে। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি বলো, দেখি দেখি। মায়েরা নিজেকে কুটিয়ে বলে, না না, আপনাকে লাগবে না, কাউকে একটু ডেকে দিন না ভাইয়া। জাহিদ হেসে বলে, হো মায়েরা, তুমি এত সংকোচ করছো কেন? আমি তোমায় নিয়ে যাচ্ছি, নো টেনশন। কথাটা বলে নিচু হয়ে মায়েরাকে ধরার জন্য হাত বাড়ালে তার আগেই ইরফান মায়েরার পিছন থেকে টান মেরে মায়েরাকে নিজের কোলে তুলে নেয়। জাহিদ হা করে তাকায়। ব্যাপারটা কি হলো? মাথা উঁচু করে দেখল ইরফান মায়েরাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। মায়েরা হতভম্ব হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ব্যাপারটা কি হলো? নিজেই তো একটু আগে থেকে ফেলে দিল। রেগে ইরফানের বুক ঠেলে বলে, ছাড়ুন আমায়, কোথায় ফেলতে যাচ্ছেন? ছাড়ুন বলছি। ইরফান শক্ত চোখে একবার তাকায় মায়েরার দিকে। মায়েরাও রেগে বলে, একদম আপনাকে ভয় পায় না, অসভ্য লোক, মেয়েদের ছোঁয়ার বাহানায় থাকে, ছাড়ুন বলছি। ইরফান পায়ের গতি বাড়ায়। ডাইনিংয়ে এখনও কেউ নেই। মায়েরা তার ঘরের দরজার দিকে তাকালে দেখল সে ঘর পাস করে যাচ্ছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দোতলায় উঠতে থাকে। মায়েরা ভয় পায়। হায় আল্লাহ, তাকে ছাদ থেকে ফেলতে যাচ্ছে নাকি? রেগে মেগে ইরফানের গলা খামচে ধরে। ইরফান একটা টু শব্দ করল না। তার ঘরের দরজা পা দিয়ে লাথি মেরে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে মারে ঘরের ভেতর। মায়েরা ছিটকে পড়ে মেঝেতে। কোমরে ব্যথা পেয়ে গুঙিয়ে ওঠে। ইরফান হাঁটু মুড়ে মায়েরার গাল বাম হাতে শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এই মুখ চালানোর শিক্ষা তোকে আমি দেব, ওয়েট। কেমন লাগছে তোমাদের প্রণয়ের অমল কাব্য? কমেন্ট করে অবশ্যই জানিও। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।